আসসালামু আলাইকুম, ডাক্তার এম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া। তো এটা সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি। এটা সারা পৃথিবীর প্রায় 50% পপুলেশন এই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত। এবং এই ব্যাকটেরিয়া কী করে, এই ব্যাকটেরিয়ার সমস্যা আমাদের শরীরে কী তৈরি করে এবং এটা কেন চিকিৎসা করা উচিত, সেই বিষয়ে কিছু আলোকপাত করব। তো এটা আসলে এমন একটি ব্যাকটেরিয়া যেটা আমাদের মানুষ থেকে মানুষে ছড়ায়, স্প্রেড করে মানুষ থেকে মানুষে, অর্থাৎ একজনের মানুষের কাছ থেকে আরেকজন মানুষে। যেটা হচ্ছে মারা যদি বাচ্চাদেরকে আদর করে, বাবা বাচ্চাকে আদর করে, বাচ্চা বাবাকে আদর করে, অর্থাৎ মুখের লালার মাধ্যমে ছড়াতে পারে। একই ধরনের গ্লাস শেয়ার করলে যেতে পারে। এবং এটা ফুড অ্যান্ড ওয়াটার কন্টামিনেশন, অর্থাৎ পানিবাহিত এবং খাবারের মাধ্যমে এটা ছড়ায়। এবং এটা ফিকো ওরাল রুট, অর্থাৎ টয়লেটে যদি এই ব্যাকটেরিয়াটা বের হয়ে পানি, নদীর পানি, পুকুরের পানিতে পড়ে এবং সেই পানি পরিষ্কার না করে কেউ গ্রহণ করে, তাহলে তার এই রুটটাকে বলা হয় ফিকো ওরাল রুট। তো এইভাবেই এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়া একজনের কাছ থেকে আরেকজনের ছড়ায়। এর সিমটমগুলো কি? এটা যখন আমাদের শরীর আক্রান্ত করে, তখন আমাদের স্পেশালি আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, অর্থাৎ স্টোমাক, ডিউডেনাম, অর্থাৎ হোল ইন্টেস্টিনাল ট্র্যাক্টে এটা আঘাত করতে পারে। এবং যেটা হয় সেটা হচ্ছে ফুলনেস অ্যান্ড ব্লোটিং, অর্থাৎ পেট ভার ভার লাগে এবং পেটে বুটভাট শব্দ হয়, গ্যাস হয়। এবং খাওয়ার পরে 1 থেকে 3 ঘন্টা পরেই এটা আবার ক্ষুধা লাগে, ঠিক আছে? মানে ক্ষুধা ক্ষুধা অনুভব, নশিয়া, বমি বমি ভাব হয় এবং ক্ষুধা মন্দা হয়, লস অফ অ্যাপেটাইট এবং বার্পিং, অর্থাৎ ঢেকুর উঠে, বারবার ঢেকুর উঠে। এবং অনেক সময় নিচের দিকে, নিচের পোর্শনে যদি আমাদের ইন্টেস্টাইনের, লার্জ ইন্টেস্টাইন বা স্মল ইন্টেস্টাইনের দিকে ঘা হয়ে যায়, আলসার হয়ে যায়, তখন পায়খানার সাথে রক্ত যেতে পারে। এখন এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটা আমাদের কি করে? আমাদের স্টমাকের মধ্যে যে প্যারাটাল সেল আছে, যে সেলটা কি করে, অ্যাসিড তৈরি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। তো সেই অ্যাসিড প্রডিউসিং যে সেল, প্যারাটাল সেল, একে সাপ্রেস করে দেয়, একে ডাউন করে দেয়, যে কারণে অ্যাসিড প্রোডাকশন কমে যায়। এবং আমাদের অ্যাসিড প্রোডাকশন কমে গেলে আমাদের শরীরে গুরুত্বপূর্ণ মিনারেল এবং ভিটামিন, যেমন আয়রন, ভিটামিন B12, ক্যালসিয়াম, এগুলো শরীরে প্রবেশ করতে পারে না, যে কারণে রক্তশূন্যতা দেখা যায়, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়, মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে অস্টিওপোরোসিস হয়, এই ধরনের অনেক ঝুঁকি, বা টিটানি হয়, ঠিক আছে, হাত পা বেঁকে যায়, এরকম সমস্যা হয়। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বেশি কমে যায়, তাহলে আমরা সিবু যেটা বলি, যে স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, এটা হয়, অর্থাৎ আমাদের IBS রিলেটেড সিমটমগুলো দেখা দেয়, কারণ ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো তখন অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি কমে যায়, তাহলে কি হয়, মাইক্রোবায়োম ডাইভার্সিটি, অর্থাৎ আমাদের পেটের মধ্যে, ইন্টেস্টাইনের মধ্যে যে ব্যাকটেরিয়ার যে বৈচিত্র্য, সেটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ খারাপ ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়ার যে ভারসাম্য, সেটা নষ্ট হয়ে যায়। খারাপ ব্যাকটেরিয়াগুলো বা বিভিন্ন ধরনের ভ্যারাইটি, যেটা আমাদের জন্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া, সেটার সংখ্যা অনেক বেড়ে যায়। এছাড়া এইচ পাইলোরি কী করে, আমাদের ভাস্কুলার এন্ডোথেলিয়াম, অর্থাৎ আমাদের রক্তনালীর ভিতরের যে সেল লাইনিং, এটাকে বলা হয় এন্ডোথেলিয়াম, সেটাকে ড্যামেজ করে। যেই ড্যামেজ করার কারণে আমাদের হার্টের অ্যাটাক বা আমাদের হার্ট ব্লক এবং ব্রেনের স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়, ঠিক আছে? সো এইচ পাইলোরি কত ডেঞ্জারাস। এছাড়া যেটা করে সেটা হচ্ছে অ্যান্টিবডি মলিকুলার মিমিক্রি, অর্থাৎ মিমিক্রি মানে একই রকম দেখতে, কিছু অ্যান্টিবডি তৈরি করে এবং অ্যান্টিবডিগুলো প্যারাটাল সেলের এগেনস্টে কাজ করে, যেটা করে অটোইমিউন ডিজিজ তৈরি করে, অটোইমিউন, যেটা পার্নিশিয়াস এনিমিয়া। আবার গ্যাস্ট্রিক লাইনিং, অর্থাৎ স্টমাকের বা ইন্টেস্টাইনের লাইনিং এপিথেলিয়ামের সেলের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে, গ্যাস্ট্রাইটিস তৈরি করে, অর্থাৎ প্রদাহ তৈরি করে। প্যানক্রিয়াসের এগেনস্টে কাজ করে, টাইপ 1 ডায়াবেটিস তৈরি করতে পারে। এবং ভাস্কুলার এগেনস্টে কাজ করে, আমরা তো বললাম কার্ডিওভাস্কুলার ডিজিজ যেটা তৈরি করে। এছাড়া আরেকটা জিনিস যেটা করে এইচ পাইলোরি, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক মেটাপ্লাসিয়া। মেটাপ্লাসিয়াটা কী জিনিস? এটা হচ্ছে অ্যাবনর্মাল সেলে কনভার্ট করে, ঠিক আছে? তো যেই কারণে স্টমাকের সেলগুলো যখন অ্যাবনর্মাল হয়ে যায় এবং এটা যখন দীর্ঘমেয়াদী চলতে থাকে, তখন একসময় এটা সিএস স্টমাক, অর্থাৎ ক্যান্সারের কার্সিনোমা, মানে ক্যান্সার হয়ে যায় স্টমাকে। তো ক্যান্সারের অন্যতম ঝুঁকি তৈরি করে এবং এটার একটা গবেষণায় প্রমাণিত যে সিএস স্টমাকের জন্য অন্যতম দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে এইচ পাইলোরি। এখন আমরা কথা হচ্ছে যে আমরা ডায়াগনোসিস বা করবো কীভাবে, বা কীভাবে, কোন কোন ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা আমরা বুঝবো। তো এটার জন্য সবচেয়ে ভালো ইনভেস্টিগেশন হচ্ছে এন্ডোস্কোপি বা বায়োপসি। তো এন্ডোস্কোপি একটা ইনভেসিভ প্রসিডিওর, অর্থাৎ মুখের মধ্যে দিয়ে পাইপ যাবে এবং ওখান থেকে বায়োপসি নেবে। তো কিন্তু এটা মোর রিলায়েবল, এটা বায়োপসি করে যদি দেখা যায়, তাহলে তো বোঝাই যাচ্ছে এইচ পাইলোরি আছে। এছাড়া মেটাপ্লাসিয়া হয়ে গেছে কিনা আমাদের স্টমাকের সেলগুলো, সেটা বোঝা যায়, বা ক্যান্সারের দিকে টার্ন নিয়েছে কিনা সেটাও বোঝা যায়, গ্যাস্ট্রাইটিস প্রদাহ হয়েছে কিনা সেটাও বোঝা যায়। এছাড়া এইচ পাইলোরি ব্রেথ টেস্ট, আমাদের মুখের এইচ পাইলোরি যে কার্বন ডাইঅক্সাইডগুলো তৈরি করতেছে, বা অ্যাসিড কমাই দেওয়ার ফলে যে চেঞ্জটা আসতেছে, সেইটা আমরা স্পেশাল ডিভাইসের মাধ্যমে, ব্রিদিং টেস্টের মাধ্যমে এটা আমরা দেখতে পারি। এটা অনেকটা রিলায়েবল এবং এটা মাধ্যমে অ্যাক্টিভ ইনফেকশন বোঝা যায়। বাট এটা আপার গ্যাস্ট্রিক ইনফেকশন থাকলে এই রিলেটেড, যেমন স্টমাক বা ডিউডেনামে যদি এইচ পাইলোরি বেশি থাকে, তাহলে এটা বোঝা যায়। আর এইচ পাইলোরি স্টুল অ্যান্টিজেন,
অর্থাৎ পায়খানাতে এইচ পাইলোরি জীবাণু আছে কিনা, অ্যান্টিজেন আছে কিনা সেটা বোঝা যায়। সে টেস্ট করলে সেটাও অ্যাক্টিভ ইনফেকশন, তবে এটা মোর নিচের দিকে অর্থাৎ আমাদের স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইনের দিকে যদি ইনফেকশনটা হয় তাহলে স্টুলে পাওয়া যায়। তবে অনেক সময় দুইটার মধ্যে একটা পাওয়া যায় পজিটিভ হয়, অনেক সময় দুইটাও পজিটিভ হয়। এছাড়া আমরা অনেক সময় এইচ পাইলোরি অ্যান্টিবডি করি, তো অ্যান্টিবডিটা লেস রিলায়েবল, এটা অ্যাক্টিভ ইনফেকশনের ইন্ডিকেট করে না। এটা হয়তো অ্যাক্টিভ ইনফেকশন আপনার আগে ইনফেকশন ছিল বা এটার প্রভাব আছে, তো এটা বোঝা যায়। এবং এটা হলে অনেক সময় আমাদের মানে আমরা ধরে নিই যে এটার ইনফেকশনের প্রভাবটা আমাদের শরীরে আছে এবং সাথে ক্লিনিক্যাল সিমটমগুলোকে অ্যাডজাস্ট করতে হয়। ক্লিনিক্যাল সিমটমগুলোর সাথে লক্ষণগুলোর সাথে যখন ইনফেকশন এই ইনভেস্টিগেশনগুলো ম্যাচিং হয় তখন আমরা এইচ পাইলোরি ট্রিটমেন্টে যাই। এখন ট্রিটমেন্টে কনভেনশনাল ট্রিটমেন্ট সম্পর্কে একটু বলে নিই। কনভেনশনাল বা প্রচলিত যে অ্যালোপ্যাথিক সিস্টেমের ট্রিটমেন্ট সেটা হচ্ছে আমাদের গ্যাসের ওষুধ দেওয়া হয় 2 সপ্তাহের জন্য, এছাড়া এর সাথে অ্যান্টিবায়োটিক বা ট্রিপল থেরাপি বলে। তো সেটা দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে রেসপন্স করে, বাট এটা সমস্যা হচ্ছে যে এই অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে অনেক উপকারী ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া ডাইভার্সিটি নষ্ট হয়ে যায় এবং ফলশ্রুতিতে এটার রিকারেন্ট ইনফেকশন হয়, অর্থাৎ কিছুদিন ভালো থাকার পর এটা আবার হয়। তো এটা আপনারা অনেকেই ভুক্তভোগী, এটা বুঝতে পারেন। তো এটা একটা সমস্যা। এছাড়া আমরা এখন ন্যাচারাল কিছু ট্রিটমেন্ট অর্থাৎ খাবার দাবার বা কিছু হার্বসের মাধ্যমে কিছু ট্রিটমেন্ট করা হয়, যেটা খুবই রিলায়েবল এবং কোনো সাইড ইফেক্ট নেই। তো মানে অ্যাপারেন্টলি নো সাইড ইফেক্ট। তো এটা খুব জনপ্রিয় এবং এটার সাস্টেনেবল রেজাল্ট। তো এটার হচ্ছে প্রথমে যেটা করা হয় অ্যাপেল সিডার ভিনেগার একটা টেস্ট, অর্থাৎ যেহেতু অ্যাসিড কম থাকে এইচ পাইলোরিতে, তো অ্যাপেল সিডার ভিনেগার প্রথমে 2 টেবিল চামচ অর্থাৎ 30 ml অ্যাপেল সিডার ভিনেগার যদি কেউ খাওয়ার পরে বুকে জ্বালাপোড়া বা পেটে জ্বালাপোড়া না করে, হ্যাঁ, তাহলে আমরা ফার্দার আগাই। আর যদি জ্বালাপোড়া শুরু হয়ে যায় তাহলে আমার 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে এই থেরাপিতে ভালো হতে। তো সেটা আমাদের রিপেয়ার যে থেরাপি আছে একটু পরে বলবো, সেটাতে চলে যেতে হয়। আর যদি কোনো জ্বালাপোড়া না করে তাহলে এখানে আমরা অনেক সময় একটা বিটেন হাইড্রোক্লোরাইড দিই, তারপরে বিটেন হাইড্রোক্লোরাইডের সাথে অ্যাপেল সিডার ভিনেগার দিই। আর কিন্তু যদি জ্বালাপোড়া করে, হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে অ্যাক্টিভ গ্যাস্ট্রাইটিস আছে, তখন আমরা মানে অ্যাসিড বাড়ানোর ট্রিটমেন্ট না দিয়ে রিপেয়ারটা আগে করে নিতে হবে, ঠিক আছে? স্টমাকের লাইনিং এপিথেলিয়ামগুলোকে রিপেয়ার করে নিতে হবে। তো এটার রিপেয়ার করার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট যেগুলো হয়, যেটা ডিজিএল লিকোরাইস, ক্লোরেলা অথবা ক্লোরোফিল, এটা স্টমাকের খুব লাইনিং এপিথেলিয়ামগুলোকে ঠিক করে এবং এইচ পাইলোরিকে কারণে যে ড্যামেজটা হয়েছিল সেটাকে রিকভারি করে। এছাড়া গ্লুটামিন, একটা অ্যামাইনো অ্যাসিড, মাস্টিক গাম, বিসমাথ সাইট্রেট, হ্যাঁ, রুবার্ব, প্রোবায়োটিক, এগুলো সাধারণত ব্যবহার করা হয় রিপেয়ারিং ফেজে, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, হিলিং অ্যান্ড রিপেয়ারিং ফেজ। এছাড়া অ্যান্টি এইচ পাইলোরি যখন ব্যাকটেরিয়া বেশি মাত্রায় থাকে তখন ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের মতো কিছু হার্বস ব্যবহার করা হয়, যেমন বারবেরি এক্সট্র্যাক্ট, অরিগ্যানো এক্সট্র্যাক্ট, অরিগ্যানো নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি, অরিগ্যানো দেখে নিন। গোল্ডেন সিল এক্সট্র্যাক্ট, অরিগ্যানো গ্রেপ এক্সট্র্যাক্ট, চাইনিজ গোল্ড থ্রেড এক্সট্র্যাক্ট অ্যান্ড ইয়ারবা মানসা এক্সট্র্যাক্ট। এই ধরনের কিছু হার্বস আছে যেগুলো আসলে বিভিন্ন রিসার্চে বা ন্যাচারাল জার্নালগুলোতে পাওয়া যায়। তো সেগুলোতে দেখা যাচ্ছে যে এই হার্বসগুলো এইচ পাইলোরিকে কিল করতে পারে। তো কিল করার পরে আমাদের সুন্দর হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, স্টমাকের অ্যাসিড ভালো রাখতে হবে, তাহলে এই ব্যাকটেরিয়াগুলো সাধারণত আর পরবর্তীতে রিগ্রো করতে পারে না। তো আশা করি এই বিষয়গুলো যাদের আছে তাদের হতাশ হওয়ার কিছু নেই। সঠিক চিকিৎসার মাধ্যমে আপনারা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, কারণ এইচ পাইলোরি দীর্ঘদিন থাকলে আমাদের অনেক সমস্যা তৈরি করে, যেটা আমি ভিডিওতে উল্লেখ করলাম আলোচনাতে। তো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে মন্তব্য সেকশনে জানাবেন এবং এই ভিডিওগুলো আপনাদের জন্যই করা। আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝে ভিডিওগুলো যত বেশি সম্ভব শেয়ার করবেন, তাদেরকেও হেল্প করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।